ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় ৭ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে ত্রিপুরার ৩ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। এদিকে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে নয়াদিল্লি। অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে আগরতলায় সহকারী হাই কমিশনের কার্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ৭ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া দায়িত্ব অবহেলার অভিযোগে ত্রিপুরার ৩ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ত্রিপুরার একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, সোমবারের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বিজেপি সরকার। এনডিটিভি বলছে, কূটনৈতিক মিশনে হামলার ঘটনার পর আগরতলায় বাংলাদেশ মিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি থাকলেও এ ধরনের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে নয়াদিল্লি। এ ঘটনায় সোমবার এক বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয় বিবৃতিতে। আরও বলা হয়, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি ও সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। সোমবার দুপুরে ত্রিপুরার উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। ত্রিপুরেশ্বরী সনাতন মঞ্চ নামের একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা সেখানে ভাঙচুর চালায়। এছাড়া বাংলাদেশ মিশনে টাঙানো একটি পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে তারা। এ ঘটনার কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ভারত পারস্পরিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথাও জানিয়েছেন তিনি। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব করা হয়। বিকেল 4টার কিছু আগে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দফতরে তাকে তলব করা হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা বলেন, ভারত অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। কোনো একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকবে না। This is something that we keep continuing talking about. We have such wide-ranging relationship, multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন বলেছেন, ভারত বন্ধুত্বসুলভ আচরণ করছে না। পায়ে পায়ে ঝগড়া করলে বাংলাদেশের 18 কোটি মানুষ বসে থাকবে না। দুপুরে চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমরা আমাদের মতো শান্তিতে থাকতে চাই। আমাদের এখানে কিছু হলে সেটা আমরা দেখব। এটাই আমি অনুরোধ করব যে ভারতীয় মিডিয়াদের, বিশেষ করে যদিও গণমাধ্যমেরও একটা সীমারেখা আছে, তারা যেন তাদের লোককে উত্তেজিত না করে এবং তারা যেন উত্তেজনার সৃষ্টি না করে, এটাই আমার অনুরোধ। সামরিক চেতনাকে সমুন্নত রেখে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে সব সময় প্রস্তুত থাকতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 87তম বিএমএ দীর্ঘমেয়াদী ও 59তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছান সেনাপ্রধান। শুরুতেই তিনি নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন
পরিদর্শন করেন। সেনাপ্রধান কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন। প্রত্যেক সেনা সদস্যের সাহসিকতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবেলা ও মাতৃভূমির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রথম এবং প্রধান কাজ বলে উল্লেখ করেন তিনি। আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপরে অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। বাংলাদেশ সেনাবাহিনীর মূল মন্ত্র সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে, এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাই হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মিথ্যা প্রচার ও মিশনে হামলার পর জাতীয় ঐক্য চান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই লক্ষ্যে রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এমন তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবেন। পরের দিন বিভিন্ন ধর্মীয় সংগঠনের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। এদিকে ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন শফিকুল আলম। আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে, মেজর পার্টিগুলোর সাথে যারা সবাইকে উনি ইনভাইট করেছেন, একটা ডায়ালগ হবে আর কি, তাদের সাথে কথা হবে এটা। এবং পরের দিন যে উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদেরকে উনি একটা ডায়ালগে আহ্বান করেছেন, তাদের সাথে উনি বসবেন। এবং এই পুরোটার এই দুইটা মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি, উনি ন্যাশনাল ইউনিটি ডাক দিবেন। সাম্প্রতিক বিষয় নিয়ে ছাত্র নেতৃবৃন্দের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সন্ধ্যা 6:30টার দিকে এই বৈঠক শুরু হয়। বৈঠকে জাতীয় ঐক্যের ডাক দেওয়ার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। ছাত্র নেতৃবৃন্দের পর কাল রাজনৈতিক দলগুলো এবং পরশু ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের দেশের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রদায়িক বিষয়ে নিজেরা সচেতন হন। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন নষ্ট করার জন্য ভারতীয় গণমাধ্যমগুলো মিথ্যাচার করছে এবং বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করাই ভারতের রেওয়াজ বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত এসএম তানভীরের রিপোর্টে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কতিপয় ভারতীয় উগ্রবাদী একটি গোষ্ঠী যেভাবে মাথাচাড়া দিচ্ছে তা কখনো এদেশের মানুষ মেনে নিবে না। ভারত আন্তর্জাতিক মাস্টার প্ল্যান করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে। বাংলাদেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরির জন্য মরিয়া হয়ে উঠেছে ভারত। তারা পরিকল্পিতভাবে হিম, ঠান্ডা, ত্রাস আর আতঙ্কের স্রোত নামিয়ে এনেছে বাংলাদেশের রাষ্ট্র ও জনসমাজে। তারা বাংলাদেশের সাম্প্রদায়িকতার এক সর্বগ্রাসী আগুনের উত্তাপে সবকিছু ছাই করে মানুষ, সংস্কৃতি, সভ্যতা ধ্বংস করে সুদূর প্রসারী আগ্রাসন সম্পন্ন করতে চায়, যেটা কখনোই সম্ভব নয়। ভারতের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, বাংলাদেশে নয়, ভারতে শান্তিরক্ষী মোতায়েন দরকার। ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেখানে বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়া ভারতের জন্য। এ সময় তিনি আরো বলেন, যারা নিজের দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। বাংলাদেশে কোনো বিভাজন নেই, বিভাজনের রেখা তৈরি করছে দিল্লি। আপনাদের বন্ধুত্ব তো শেখ হাসিনার সাথে, সেই বন্ধুত্ব রক্ষায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে প্রকাশ্য শত্রুতায় নেমেছেন সেটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয়। এসএম তানভীর, মাই টিভি, ঢাকা। স্বাধীনতা লগ্নে
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি পিছিয়ে আগামী 2 জানুয়ারি তারিখ ধার্য করা হয়েছে। আজ চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে তার পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি। পাশাপাশি রাষ্ট্রপক্ষ মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন। সব মিলিয়ে আদালত পরবর্তী জামিন শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি শেভরন বাংলাদেশের নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগের পরিকল্পনা করেছে। দেশের জ্বালানি নিরাপত্তা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার শেভরনের ভাইস প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ক্যাসেলোর নেতৃত্বে এক প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় শেভরন কর্মকর্তারা জানান তারা সন্তুষ্ট যে অন্তর্বর্তী সরকার পূর্ববর্তী শেখ হাসিনা সরকার সময় 2 বছর ধরে বন্ধ থাকা কোটি কোটি ডলারের বকেয়া পরিশোধ শুরু করেছে। তিনি বলেন শেভরন নতুন অনশোর গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ করবে। এ সময় প্রধান উপদেষ্টা শেভরনের নতুন গ্যাস অনুসন্ধানের উদ্যোগ স্বাগত জানান। অবশেষে শুরু হলো নিবন্ধন ফিরে পেতে জামায়াতের করা আপিল শুনানি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত 4 সদস্যের বেঞ্চে শুনানি শুরু হয়। আদালতকে বলেন জনস্বার্থের কথা বলে জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে যারা রিট করেছিল তাদের রিট করারই কোনো এখতিয়ার নেই। পরে আদালত 10 ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন। এদিকে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে দায়ের করা রিট শুনবেন হাইকোর্ট বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। নানা জল্পনা কল্পনার পর অবশেষে শুরু হলো নিবন্ধন ফিরে পেতে জামাতের করা আপিল শুনানি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত 4 সদস্যের বেঞ্চে শুনানি শুরু হয়। এদিন জামাতের আইনজীবীরা শুনানি করেন। এ সময় আইনজীবীরা আদালতকে বলেন জনস্বার্থে করা জামাতের নিবন্ধন বাতিল চেয়ে যারা রিট করেছিল তাদের রিট করার কোনো এখতিয়ার নেই। রাজনৈতিক উদ্দেশ্যে রিটটি করা হয়েছে বলেও আদালতে তুলে ধরেন তারা নিজেরাই রিট পিটিশন যে করেছেন তাদের এই ধরনের কোনো লোকাল স্ট্যান্ডাই ছিল না। তারা জনস্বার্থে বলেছেন কিন্তু মূলত জনস্বার্থে নয়, করেছেন ব্যক্তি স্বার্থে এবং রাজনৈতিক স্বার্থে। পরে আদালত 10 ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন। জামাতের নিবন্ধন বাতিল চেয়ে 2008 সালে হাইকোর্টে রিট করে তরিকত ফেডারেশন সহ অন্যান্য আরেকটি ইসলামিক দল। আর এ রিটের আলোকে 2013 সালে নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট, যা বহাল থাকে আপিল বিভাগে। ইলেকশন রেজিস্ট্রেশন প্রসেস যখনও শেষ হয় নাই, শেষ হওয়ার আগেই তারা রিট পিটিশন দায়ের করেছেন। সুতরাং এই ম্যাটারটা তখনও ইলেকশন কমিশনের অধীনে বিচারাধীন ছিল। অপরদিকে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলে সম্প্রচার বন্ধ চেয়ে দায়ের করা রিট শুনবেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদের রাজীব হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামীকাল রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। সামাজিক অপরাধ, অপসংস্কৃতি, দেশের বিরুদ্ধে কোনো কুপ্রচারণা, মিথ্যা সংবাদ প্রচার করা, এই সংবাদের কারণে আমাদের ধর্মীয় অনুভূতি আঘাত লাগে, এই সমস্ত নিষেধ করা আছে। আর এর আগে সোমবার বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি এ রিট দায়ের করেন। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। আমাদের দেশের কোনো একটা চ্যানেল ভারতে প্রচার করে না, অথচ এদের চ্যানেলগুলো আমাদের দেশে ভারত প্রচার হচ্ছে। এমনকি এরা মিথ্যা কথা বলা এবং প্রপাগান্ডা ছড়ানো, বিভিন্ন এই সমস্ত কথাবার্তাগুলো আমাদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ডাক্তার গোলাম সাব্বির আহমেদের জামিন শুনানি পিছিয়ে 12 ডিসেম্বর ধার্য করা হয়েছে। কারণ চিফ প্রসিকিউটর দেশে না থাকায় মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ শুনানির জন্য নতুন এদিন ধার্য করেন। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। 2023 সালে সার্বিকভাবে দুর্নীতির শিকার 70.9% থানা এবং ঘুষের শিকার 50.8% থানা। সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হার পাসপোর্ট, বিআরটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়। মঙ্গলবার টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জাতীয়
থানা জরিপ 2023 অনুসারে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি। জরিপের ফলাফল অনুযায়ী 2023 সালে সার্বিকভাবে দুর্নীতির শিকার 70.9% থানা এবং ঘুষের শিকার 50.8% থানা। সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হার পাসপোর্ট, বিআরটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়। দুর্নীতির আরও চিত্র আছে, আরও ইন্ডিকেটরস বা পরিমাপক আছে, সেগুলোকে বিবেচনায় নিয়ে গবেষণাটি করা হয়। যেটি বাংলাদেশের বীর ছাত্র জনতা ভারতের পৃষ্ঠপোষকতায় 15 বছর ধরে গড়ে ওঠা হাসিনার মসনদ ভেঙে খান খান করে দিয়েছে। তাই ভারত একের পর এক ষড়যন্ত্র করছে এবং ধর্মীয় উস্কানি দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও যুদ্ধ লাগানোর অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এই সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিজেদের বিদায় ও পরাজয় মেনে নিতে পারলেও স্বৈরাচার হাসিনার বিদায় ভারত মানতে পারছে না। বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার। ত্রিপুরায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা ও দেশের চলমান সংকট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ও শুভেন্দু অধিকারী জঘন্য মিথ্যাচারের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। আমরা মনে করি কলকাতা উপ হাই কমিশনে নিরাপত্তা প্রদান না করে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে মমতা। উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে না পারা ও কলকাতায় শান্তি প্রতিষ্ঠায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহযোগিতা নেওয়া। মানবতা বিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ডাক্তার গোলাম সাব্বির আহমেদের জামিন শুনানি পিছিয়ে 12 ডিসেম্বর ধার্য করা হয়েছে। চিফ প্রসিকিউটর দেশে না থাকায় মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ শুনানির জন্য নতুন এই দিন ধার্য করেন। এই সময় প্রসিকিউটর গাজী MH তামিম আপিল বিভাগকে বলেন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দেশে নেই, আজ এই জামিন শুনানি করা সম্ভব না। আদালত কবে শুনানি সম্ভব জিজ্ঞেস করার প্রসিকিউশন বলে আগামী সপ্তাহে। পরে এই দিন ধার্য করা হয়। 2023 সালের 20 ফেব্রুয়ারি গোলাম সাব্বির সহ 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল। এরপর কারাবন্দী আসামিরা আইন অনুসারে 1 মাসের মধ্যে আপিল করেন।